বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে যে তোমাদের ক্লাসটি নিতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যবসায়ী শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মজুদ হিসাব রক্ষণ পদ্ধতি এই অধ্যায়টা। আর আমি নিতে যাচ্ছি, আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ জাভেদুল ইসলাম জাভেদ স্যার। তো ক্লাস শুরু করা যাক। আজকের যে অধ্যায়টা আমি নিতে যাচ্ছি সেটি আজকে প্রথম ক্লাস, এবং সবাই জানো এই অধ্যায়টি সম্পর্কে খুবই জনপ্রিয় একটি অধ্যায়, মজুদ হিসাব রক্ষণ পদ্ধতি। এই পদ্ধতি আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে অঙ্কটা করতে হয়। তো শুরু করা যাক। তোমরা অবশ্যই প্রস্তুত আছো? তো খাতা কলম নিয়ে রেডি থাকো, আমরা শুরু করছি। দেখো, প্রথমে আমি একটি অঙ্ক তুলেছি তোমাদের। অঙ্কটি হচ্ছে একটি কারখানায় 2019 সালের জানুয়ারি মাসের প্রাপ্তি ও ইস্যু নিম্নরূপ ছিল। দিয়ে ব্যালেন্স দেওয়া আছে প্রথমে 800 একক 5 টাকা হারে। জানুয়ারি 4 তারিখে ইস্যু করেছে 400 একক। 6 তারিখে ক্রয় আছে 150 একক 6 টাকা হারে। তারপরে ইস্যু আছে 200 একক, আবার ইস্যু 250 একক। ক্রয় আছে 200 একক 8 টাকা হারে, এবং ইস্যু আছে 250 একক। করণীয় হচ্ছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো এবং ভারযুক্ত গড় পদ্ধতি নির্ণয় করো। এই হচ্ছে তোমাদের অঙ্ক। প্রথমেই আমরা ফিফো পদ্ধতিতে অঙ্ক করব। দেখো, প্রথমেই ফিফো পদ্ধতিতে অঙ্ক করার যে ছকটা সেটা আমরা করছি ফিফো ফিফো মেথড বা ফিফো পদ্ধতি। এই ফিফো কথাটার অর্থ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের দর আগের জের। হ্যাঁ, এটা হচ্ছে মজুদ হিসাব রক্ষণ পদ্ধতির অঙ্ক। কিভাবে মজুদ বছর শেষে যে মজুদের পরিমাণ কত থাকছে, মজুদের মূল্যায়ন কিভাবে করা হয়, সেই পদ্ধতি দুটা পদ্ধতিতে সাধারণত করা হয়ে থাকে, ফিফো আর লিফো। আমরা ফিফো পদ্ধতিতে মজুদের হিসাব রক্ষণ পদ্ধতি আমরা করছি। তো প্রথমেই দেখো, প্রথমে আমি ছক টানছি। এই ছকটা প্রথমেই আমরা আগে টেনে নেব। তারপর আমরা অঙ্ক শুরু করব। দেখো, প্রথমেই যে আমাদের যে ছক, আমরা একটু উপর করে নিই যেহেতু অঙ্কটা একটু বড়, আমরা উপরে লিখছি। দেখো, ফিফো মেথড বা ফিফো পদ্ধতি, ফিফো পদ্ধতি। তারপর আমরা ছক টানছি। এই ছক টানার টেকনিক হচ্ছে প্রথমেই মাথায় রাখতে হবে তোমাদের, মাঝখান থেকে আমরা টানবো, মাঝখান থেকে টানবো। মাঝখান থেকে টানার পর হচ্ছে যে কাজটা করতে হবে, এদিকে দুইটা এদিকে দুইটা, অর্থাৎ এই নিয়ম আর এই নিয়ম। এই হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা আমাদের ছকের বিষয়। প্রথমে এখান থেকে দুটাকে আমরা তারিখ এবং বিবরণ ছকে ভাগ করব। একটা তারিখ আর একটা বিবরণ ছকে ভাগ করব। আর এই তিনটাকে আমরা লিখব তিনটা নামের অংশ। একটা ক্রয় বা প্রাপ্তি, আর একটা ইস্যু বা প্রদান বা নির্গমন, আর আরেকটা হচ্ছে ব্যালেন্স বা জের। এই হচ্ছে আমাদের তিনটা ঘরের নাম। এখন আমরা এখান থেকে তোমাদেরকে প্রত্যেকটা যে ঘর আছে এখান থেকে আবার তিনটা করে ঘর নির্ণয় করতে হবে। দেখো, এই 1 2 3, 1 2 3, এভাবে আমাদের নির্ণয় করতে হচ্ছে। 1 2 3। আবার এখানেও 1 2 3, প্রত্যেকটার ঘরে আবার তিনটা করে নাম হবে। আবার এখানেও তাই হবে। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। আমরা ছক টেনে নিয়েছি, এই 1 এই 2 এই 3, 1 2 3। সবাই মোটামুটি আমরা বুঝতে পারছি কিভাবে ছকটা টানতে হচ্ছে। তাহলে ছক কিন্তু আমি আগে টেনে রাখতে পারতাম, কিন্তু তোমাদেরকে শেখানোর জন্যই আমি ছকটা টানলাম। এই তিনটা ঘর, ক্রয়ের তিনটা ঘরের নাম হচ্ছে একক দর মূল্য, একক দর মূল্য। ইস্যুরও তাই হবে, একক দর মূল্য, এবং জেরোরও তাই হবে, একক দর মূল্য।
আমাদের এই হচ্ছে পরিপূর্ণ ছক। এখন আমরা অঙ্ক শুরু করছি। দেখো 2019 সালের অঙ্ক, তাহলে আমরা প্রথমে সালটা লিখে নিব 2019, তারপরে জানুয়ারি মাসের 1 তারিখ, তাহলে এখানে লিখবো জানুয়ারি 1। প্রথমেই যে ব্যালেন্স দিয়েছে সে ব্যালেন্সটা আমরা লিখব ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক উদ্বৃত্ত, এই কথাটাও লিখতে পারি, প্রারম্ভিক উদ্বৃত্ত বা ব্যালেন্স বিডি। এখন ব্যালেন্স, যেহেতু ওইটা ব্যালেন্স, তাই আমরা এটা ব্যালেন্সের ঘর কোনটা, এইটা ব্যালেন্সের ঘর, আমাদের এটা ব্যালেন্সের ঘরে চলে যাবে। তাহলে ব্যালেন্সের ঘরে কত যাচ্ছে, 800 একক, দেখো এককের হরে একক, 5 টাকা দরে বা 5 টাকা হারে। তাহলে আমাদের যে টাকাটা দাঁড়ালো কত হচ্ছে, 50টা 40, তার মানে 4000 টাকা, 4000 টাকা, আমাদের 4000 টাকা দাঁড়ালো। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম এই 800কে 5 টাকা দিয়ে গুণ দিয়ে যেটা হলো সেটাই হচ্ছে আমাদের আসল মূল্য। এই হচ্ছে প্রথম এন্ট্রি হয়ে গেল। তারপরের এন্ট্রিটা হচ্ছে আমরা একটা টার্ম দিয়ে দেবো এভাবে। তারপরের এন্ট্রি এখন করবো আমরা, তারপরের এন্ট্রি করব হচ্ছে জানুয়ারি, দেখো কয় তারিখ আছে, 4, ইস্যু আছে, ইস্যু কত আছে, ইস্যু আছে 400 একক, 400 একক আমাদের আছে। তাহলে আমরা ইস্যুর ঘরে 400 একক লিখবো, যেহেতু এটা ইস্যুর ঘর, ইস্যুর ঘরে 400 একক লিখবে। এখানে কিন্তু দর দেওয়া নাই, দর কোনটা লিখবো, দর যেটা দেওয়া আছে সেইটাই লিখবো, এই ব্যালেন্সের যে দর 5 টাকা করে, 4 5 20, অর্থাৎ 2000 টাকা। ইস্যুটা বাদ যাবে আর ক্রয়টা যোগ হবে, এটা মাথায় রাখতে হবে, ক্রয়গুলো যোগ হবে আর ইস্যুগুলো বাদ যাবে। ইস্যু মানে বিক্রয় বোঝাচ্ছে, আর ক্রয় হচ্ছে প্রাপ্তি, ইস্যু হচ্ছে প্রদান বা বিক্রয় বোঝাচ্ছে। আমাদের এখন যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে এটা থেকে এটা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের যে ব্যালেন্স থাকছে 800 থেকে 400 একক বাদ, থাকছে 400 একক, 5 টাকা দরে থাকছে 2000 টাকা, আমাদের 2 নাম্বার হয়ে গেল। এখন আমাদের চলে আসতে হবে 6 তারিখে আমরা চলে যাব, অর্থাৎ জানুয়ারি 6 তারিখে আমরা যাই। জানুয়ারি 6 তারিখে দেখো যে বলছে ক্রয়, ক্রয়, তাহলে ক্রয় আমাদের যেহেতু ক্রয় আছে, তাহলে আমাদের আগে যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা আগে আমরা নামিয়ে রাখবো, যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা আমরা নামিয়ে রাখলাম, আর 5 টাকা দরে 2000, এটা ব্যালেন্সটা নামিয়ে রাখছি। এখন ক্রয় করেছি কত, আমরা ক্রয় করেছি হচ্ছে, দেখো এখানে আছে 150 একক 6 টাকা হারে, তাহলে 150 একক ক্রয়ের ঘরে বসাচ্ছি 6 টাকা হারে। তাহলে 150কে আমরা 6 দিয়েই গুণ দিব, তাহলে 150 গুণিত 6, তাহলে আমাদের হচ্ছে 900 টাকা। এখন ক্রয়টা এখানে চলে আসবে, ব্যালেন্সের হিসাবে চলে আসবে, 150 6 টাকা হারে 900 টাকা, এটা 2000 হবে, 900 টাকা। এই হচ্ছে আমাদের নিয়ম। ক্রয় কিন্তু এটার সাথে যোগ হয়ে এখানে হলো না, এই 150-র সাথে আবার 400 যোগ করে দিও না, কারণ এই 400-র কিন্তু রেট আলাদা, 150-র রেট আলাদা, তাই এর জন্য আমাদের এর নিচে রাখবো। তাহলে আমাদের 6 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই ঘরটা টেনে দেব। 6-এর পর আমাদের দেখো 8 তারিখ আছে ইস্যু, এবার আমরা 8 তারিখে চলে যাব, ইস্যু লিখবো এখানে ব্যালেন্স বিবরণের ঘরে। ইস্যু কত আছে দেখো, 200 একক, কত একক, 200 একক আছে। তাহলে আমাদের ইস্যুর ঘরে 200 একক লিখবো। 200 এককটা আমরা কোত্থেকে নিব, এখন এখানে দুইটা ব্যালেন্স আছে, এখনই তুমি পরিচয় পাবা, ফিফো পদ্ধতির পরিচয়টা তুমি পাবা। ফিফো পদ্ধতিতে হচ্ছে আগের দর আগের যে, অর্থাৎ আগে যেটা থাকবে, অর্থাৎ উপর থেকে নিচ দিক দিয়ে আমরা লিখবো, উপরের আগে লিখব, এখান থেকে 200 বিয়োগ করব, হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। এখান থেকে যদি না মানে না পুজে, তখন আমরা এখান থেকে নিব। তাহলে এখানে যেহেতু 400 আছে, 200 পুজে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি 200, এটা রেট কত টাকা, 5 টাকা। তাহলে আমাদের হয়ে যাচ্ছে আমাদের 5 দুগুণে 10, অর্থাৎ 1000 টাকা। তাহলে আমাদের থাকছে কত ব্যালেন্স, এখান থেকে 200 চলে গেলে 200 থাকছে 5 টাকা দরে 1000 টাকা, আর এটা কিন্তু থেকেই যাচ্ছে,
এটা কিন্তু ঠিকই যাচ্ছে। আমরা সহজেই বুঝতে পারলাম যে আমাদের আসলে কিভাবে অঙ্ক করতে হবে। আমাদের দেখো পরেরটা আমরা চলে যাব এভাবে। আমাদের 8 শেষ হয়ে গেল, এখন আমাদের আছে 12 নাম্বার। অর্থাৎ আমাদের 12 নাম্বার, 12 তারিখেও আছে ইস্যু, তারিখ 12 তারিখেও কিন্তু ইস্যু আছে। আমরা ইস্যু লিখছি, দেখো 12 তারিখে ইস্যু আছে কিন্তু 250 একক। প্রশ্নে দেখো 250 একক। এখন আমরা দেখো ইস্যুতে যাই, আমরা 250 লিখবো, ডাইরেক্ট না লিখবো না, আমরা দেখবো যে এখানে উপরে কত আছে। এখানে 200 আছে, তাহলে আমাদের আগে এইটা নিতে হবে, তারপরে এখানে যদি না বুঝে এখান থেকে নিতে হবে। তাহলে আমাদের আগে 200টা নিয়ে নিই। 200 নিয়ে নিলাম, 200টা 5 টাকা রেটে 1000 টাকা। 200 শেষ হয়ে গেল। এখন আমাদের 250 পূজাতে আরো কত লাগবে? 50, আরো 50 লাগবে। এই 50টা আমরা এখান থেকে নেব, এটা 6 টাকা রেটে, এটা হচ্ছে নিয়ম। তাহলে 200 শেষ, এখান থেকে 50 নিলাম 6 টাকা রেটে, 5 6 30, তাহলে 300 টাকা। তাহলে আমাদের 250 পূজা গেল এই 12 তারিখে। এখন আমাদের ব্যালেন্স কত থাকলো দেখব। আমাদের ব্যালেন্স হচ্ছে এখানে আছে 200 বাদ, এখান থেকে 50 বাদ, থাকলো হচ্ছে 100 ব্যালেন্স থাকলো 6 টাকা রেটে, অর্থাৎ 600 টাকা। এই হচ্ছে আমাদের নিয়ম। আমাদের জেড টেনে দিলাম। আমাদের দেখো সহজেই বুঝতে পারছি আমরা কিভাবে অঙ্ক করতে হয়। তাহলেই আমরা এভাবে অঙ্ক করলেই তোমরা হয়তো বুঝতে পারছো। পরীক্ষার হলে এভাবেই করবে। আমাদের 12 তারিখের পর আমরা চলে যাব হচ্ছে 20 তারিখে। 20 তারিখে কি আছে? ক্রয় আছে। যেহেতু ক্রয় আছে, আমরা একটা ব্যালেন্স পেয়েছি, সেই ব্যালেন্সটাকে ট্রান্সফার করে দেবো। এই ট্রান্সফার করে দিলাম। এখন আমাদের 20 তারিখের যে ক্রয় সেটা লিখব। ক্রয়, আমাদের ক্রয় লিখছি। ক্রয় আছে কিন্তু দেখো 200 একক। তাহলে আমাদের এখানে লিখতে হবে, যেহেতু এটা ক্রয়, 200 একক 8 টাকা দরে, 8 দুগুণে 16, অর্থাৎ 1600 টাকা আমাদের ক্রয় পেয়ে গেলাম। এই ক্রয়টা কি হবে? এখানে অ্যাড হয়ে যাবে। আমি আগেই বলেছি ক্রয়টা অ্যাড হয়ে যাবে। তাহলে সহজেই আমরা বুঝতে পারছি যে ক্রয়টা অ্যাড হয়ে গেল। এখন আমাদের অঙ্ক কিভাবে করতে হবে দেখো, যে ক্রয়টা যেহেতু অ্যাড হয়ে গেল, এখন আমাদের এখানে আর এখানে এটার সাথে না যোগ করে এখানেই আমরা বসিয়ে দিয়েছি। তাহলে সহজেই বুঝতে হবে যে আমাদের এই রেটটা কিন্তু আলাদা, এর জন্যই কিন্তু আমাদের আলাদাভাবে বসাতে হচ্ছে, একসাথে যোগ করতে পারছি না। ক্রয়টা নিচে চলে আসলো, আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব হচ্ছে পরেরটা 31 তারিখ, তারিখ 31 লাস্ট, অর্থাৎ ইস্যু। এই ইস্যু লিখলাম। ইস্যু কত আছে? 250 একক। কত একক? 250 একক। তাহলে আমাদের 250 একক যে আছে, তাহলে আমাদের এখান থেকে আগে আমরা 100টা বাদ দিব, তারপর এখান থেকে আমি আবার 150 বাদ দেব, উপর থেকে আসতে হবে। তাহলে আমাদের 100 আগে বাদ দিয়ে দিই। 100 6 টাকা রেটে 600। এখনো 250 বুঝাইতে হলে আমাদের এখান থেকে আর কত নিতে হবে? 150 নিতে হবে। তাহলে 100 আর 150, 250 হয়ে গেল। এই 150 এখান থেকে নিলাম 8 টাকা রেটে। তাহলে আমাদের 150 8 টাকা রেটে আমরা গুণ করলে কত পাচ্ছি? 150 গুণিত 8, অর্থাৎ 1200 টাকা। তাহলে আমাদের ব্যালেন্স থাকলো কত? আমাদের ব্যালেন্স থাকলো হচ্ছে এখানের 100 শেষ, আর এখান থেকে আমাদের 150 শেষ। আমাদের থাকলো হচ্ছে এখানে 50 থাকলো। 8 টাকা রেটে আমাদের 50 থাকলো, অর্থাৎ 400 টাকা থাকলো। এই হচ্ছে আমাদের ব্যালেন্স। এই আমাদের ব্যালেন্স, আমাদের অঙ্ক। যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা হচ্ছে সমাপনী ব্যালেন্স। এটা 50 একক থাকলো, 400 টাকা থাকলো। এইভাবে আমাদের নির্ণয় করতে হবে। এই পদ্ধতির নাম হচ্ছে ফিফো পদ্ধতি। এখন আমি তোমাদের যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতির নামটা হবে লিফো পদ্ধতি। তাহলে তোমরা ফিফো পদ্ধতি বুঝেছো। এখন দেখো আমরা লিফো পদ্ধতি করব। লিফো পদ্ধতি একদম এখানে এরকমই সেম, হুবাহুব একদম সেম, খালি পার্থক্যটা হচ্ছে
আমরা যে উপর থেকে নিয়েছিলাম ব্যালেন্স বাদ দিয়ে দিতে, এখন নিচ থেকে উপরের দিকে উঠবো। এটার নাম হবে লিফো পদ্ধতি। এখন আমরা লিফো পদ্ধতি করব। ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, এই হচ্ছে নিয়ম। তাহলে দেখো এখন আমরা লিফো পদ্ধতি করছি। আমি ছকটা যতটুকু দরকার ততটুকু রেখেই করছি। এই হচ্ছে আমাদের অঙ্কের নিয়ম। তাহলে প্রথমেই আমাদের যে লিফো পদ্ধতি করবো, এখন প্রথমেই যে আমাদের ছক সেটা কেটে নিচ্ছে। এখন দেখো তোমরা, এই এখন আমাদের যে অঙ্ক সেটা হচ্ছে প্রথমে ব্যালেন্সটা বসিয়ে দেবো, কোনো সমস্যা নাই, লিফো পদ্ধতিতে একই। ইস্যুটা তারপরে এখান থেকে বিয়োগ দিয়ে দেবো। এখন থাকলো ব্যালেন্স এইটা। এখন আমাদের তারপরে যে কাজটা করতে হবে, এটার পর ক্রয়। ক্রয় আমরা কয় তারিখে ছিল? 6 তারিখে। তাহলে এখন আমরা 6 তারিখ লিখি। 6 তারিখ লিখলাম। ক্রয় হচ্ছে আমাদের মোটামুটি দেখো, ক্রয় হচ্ছে 150 একক 6 টাকা হারে। তাহলে এখন আমরা এখানে ক্রয় লিখবো। ক্রয় লিখলাম। ক্রয় কত একক? 150 একক। ক্রয়ের ঘরে 150 একক 6 টাকা হারে, অর্থাৎ 900 টাকা। কত টাকা হচ্ছে? 900 টাকা। তাহলে এখন দেখো 900 টাকা আমাদের ক্রয়। এখন এই টাকাটা আমাদের কি হবে? আগে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা আগে বসে যাবে 5 টাকা হারে 2000, এটা আগে বসে গেল। এর নিচে আমাদের এই ব্যালেন্সটা চলে আসবে 150, 6 টাকা হারে 900 আমাদের চলে আসলো। আমরা ক্লিয়ার করে দিই। এখন আমরা আবার এই হয়ে গেল। এখন আমাদের হচ্ছে দেখো ইস্যু এবার আছে 8 তারিখ। 8 তারিখে আমরা চলে গেলাম ইস্যু। এখন দেখো ইস্যু কত? ইস্যু হচ্ছে 200 একক। কত একক? 200 একক। এখন আমরা 200 একক বাদ দিব। ফিফো পদ্ধতিতে উপর থেকে আসছিলাম, এখন এটা লিফো পদ্ধতি, নিচ থেকে যাব। তাহলে আগে 150 নিব। আগে কোনটা নিব? 150 নিব। তাহলে আমরা যে আগে 150 নিব সেটা হচ্ছে নিচের। সেক্ষেত্রে দেখো আমাদের সহজেই আমরা 150 আগে নিয়ে নিচ্ছি। 150 আমরা ইস্যুর ঘরে 150 কিন্তু 6 টাকা হারে 900। আর এখন দেখো এই 150 বাদে আমাদের 200 পূজাতে হলে আরো 50 লাগবে। 50 আমরা নিলাম উপরেরটা থেকে 5 টাকা হারে, 5 5 25, অর্থাৎ 250 টাকা। তাহলে আমাদের এখন ব্যালেন্স থাকলো কত? এটা গায়েব হয়ে গেছে, এখানে থাকলো আর 350, অর্থাৎ 5 টাকা হারে 350 গুণিত 5, অর্থাৎ 1750 টাকা থাকলো আমাদের ব্যালেন্স। এখন আমরা টেনে দিলাম। তাহলে এখন এটা আমাদের ব্যালেন্স আছে। আমাদের দেখো 8-এর পর আমাদের 12 তারিখেও দেখো ইস্যু আছে। আমাদের 12 তারিখেও ইস্যু আছে। 12 তারিখে ইস্যু আছে কত? 12 তারিখে ইস্যু আছে 250 একক। তাহলে আমরা 250 একক লিখবো। কয় টাকা দরে? আমাদের এখন যে ব্যালেন্সটা আছে সেটাই নিয়ে নেবো। 5 টাকা দরেই আছে, যেহেতু একটাই আছে। তাহলে আমাদের থাকবে কত? 250-কে 5 দিয়ে গুণ করবো আমরা, গুণিত 5, অর্থাৎ 1250। তাহলে আমাদের থাকবে হচ্ছে 100 একক থাকবে 5 টাকা দরে, 500 টাকা। এটা ব্যালেন্স থাকলো, আমাদের হয়ে গেল। তারপরে দেখো ক্রয়। যেহেতু ক্রয় 20 তারিখে যায়, আমরা ব্যালেন্সটা আগে নামিয়ে নেব। এই ব্যালেন্সটা আগে নামিয়ে নেব, ক্রয়ের সময় ব্যালেন্সটা নামিয়ে নেব, তারপর আমরা ক্রয় লিখবো। 20 তারিখে যে ক্রয় লিখছি, ক্রয় দেখো কত আছে? 200 একক আছে। দেখো 20 তারিখে জয় 200 একক 8 টাকা হারে, আর দুগুণে 1600 টাকা হচ্ছে। তাহলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। 200 একক 8 টাকা দরে 1600, এখন আমাদের অ্যাড হয়ে গেল। কিন্তু এই 100 সাথে অ্যাড হয়নি। কার সাথে অ্যাড হয়েছে? আলাদাভাবে নিচে চলে আসলো, কারণ রেটটা আলাদা, তাই এর সাথে যোগ হচ্ছে না। আমাদের ক্রয় শেষ। এখন আমাদের 31 তারিখে যায়, দেখো কি আছে? 20-এর পর 31। 31 তারিখে যে আছে দেখো ইস্যু। ইস্যু কত আছে?
250 আছে। তাহলে প্রথমেই আমরা এই 200টা নিব, নিচ থেকে উপরের দিকে যাব। তাহলে আগে আমরা 200 লিটার নিয়ে নিলাম, 8 টাকা দরে 1600। তারপর আমরা নিব এখান থেকে নিব 50, 5 টাকা দরে, 5 5 25। তাহলে আমাদের থাকলো কত? আমাদের থাকলো হচ্ছে 50 থাকলো, এটা গায়েব, এখানে 50 থাকলো 5 টাকা দরে। হ্যাঁ, আমাদের থাকলো এইটা, আমাদের 5 5 25, অর্থাৎ 250 টাকা। এই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমাদের এখন ব্যালেন্স থাকলো 50 একক 250 টাকা। দুই পদ্ধতিতে কিন্তু দুই রকম অ্যান্সার এসেছে। এইটা কিন্তু এককটা ঠিক থাকছে, একক 50 একক ফিফো পদ্ধতিতে ছিল, লিফো পদ্ধতিতেও 50 আসবে। রেটটা যে টাকার মূল্যটা আলাদা হবে, এই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে কিভাবে তোমাদের লিফো ফিফো অঙ্ক করতে হয়। এই লিফো ফিফো অঙ্ক করার জন্য তোমাদেরকে অবশ্যই এই বইয়ের উদাহরণগুলো, এই নিয়মের অঙ্কগুলো অবশ্যই দেখবে, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি যে আজকে অঙ্কটা করালাম এটি তোমার বইয়ের মানে সকল বোর্ডে প্রায় এই ধরনের নিয়মেরই অঙ্ক আসে। তো এই নিয়মের অঙ্কগুলো করবে। আর তোমাদের সবচেয়ে বড় বিষয় হলো তোমরা এই নিয়মের যখন অঙ্ক করবে তখন সহজেই পারবে, কারণ এগুলো সহজ। এর চেয়ে একটু কঠিন টাইপের অঙ্ক সামনের দিন আমি নিয়ে আসবো। ফেরত বা কারখানা হতে ফেরত বা সরবরাহকারীতে ফেরত বা ঘাটতি, যে বিষয়গুলো জড়িত আছে সেগুলো আমি তোমাদের সামনের দিন দেখাবো। এবং সামনের দিনই আমি তোমাদের ভারযুক্ত গড় পদ্ধতিটা দেখিয়ে দেবো এই অঙ্কেরই বা এরকম বা অন্য কোনো ভারযুক্ত গড় পদ্ধতিটা আমি দেখিয়ে দেবো। সহজেই তোমরা বুঝতে পারলা ফিফো পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হয় এবং লিফো পদ্ধতিতে অঙ্ক করতে হয়। এই অঙ্কের এই মাথায় বা এখানে কিছু লিখতে হয়, যেমন সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, হ্যাঁ, উচ্চ মাত্রা, নিম্ন মাত্রা, মধ্যমাত্রা যেটাকে বলা হয়, এখানে লিখতে হয়। অনেক সময় না লিখলেও সমস্যা নাই। আর এখানে মালের কোড, মালের বিবরণ এগুলো লিখতে হয়। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের ছকের পরিপূর্ণতা। যখন সময় থাকবে তখন লিখবে, দেখা সময় নাই, সময়ের প্রেক্ষিতে তখন এভাবে লিফো পদ্ধতি বা ফিফো পদ্ধতি লিখে অঙ্কটা শুরু করে দিবে। এই হচ্ছে নিয়ম। তো তোমরা সহজেই বুঝতে পারছো যে আসলে অঙ্ক কিভাবে করতে হয়। তোমরা এই অঙ্কগুলো এখন বাসায় উদাহরণে মূল বই থেকে উদাহরণগুলো দেখবে, এবং পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের নতুন কিছু তথ্য নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তো তোমরা আজকের মতো এখানেই তোমাদের সমাপ্ত ঘোষণা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।